দর্শক সালাম ও শুভ সন্ধ্যা। ইমপ্রা কনসাল্টিং ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি নিগার সুলতানা শিলা আজকের এই চমৎকার লাইভ প্রোগ্রামে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। কফি টক জিপিএস আজকের এই অনুষ্ঠানটি ইমপ্রা একাডেমিক নেটওয়ার্ক, প্যারিস গ্রাজুয়েট স্কুল ফ্রান্স, ইউকে এর যৌথ প্রযোজনায় নির্মিত একটি ব্যবসায়িক এবং তথ্যভিত্তিক আলোচনার বিশেষ আয়োজন। আমাদের এই সাপ্তাহিক লাইভ অনুষ্ঠানটি একটু ভিন্ন আঙ্গিকে সাজানোর চেষ্টা করেছি। এটার মাধ্যমে ব্যবসায়ী, পেশাগত কর্মী এবং শিক্ষার্থীদের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে গ্লোবাল প্রফেশনাল স্পেশালিস্টদের মাধ্যমে বিষয়ভিত্তিক তথ্য উপস্থাপনা ও পরামর্শ প্রদানের চেষ্টা করছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন প্রতি শনিবার বাংলাদেশ সময় রাত 10টায় ও কখনো কখনো বুধবার রাত 10টায়। এটি একটি ইন্টারেক্টিভ প্রোগ্রাম, কাজেই আপনার মতামত, প্রশ্ন ও পরামর্শ একান্ত প্রয়োজন। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রেজেন্টিং অ্যান্ড প্রজেক্টিং ইউর বেস্ট ইমেজ ফরওয়ার্ড। জীবন থেকে নেওয়া অভিজ্ঞতা দিয়ে শুরু করতে চাই আমাদের আজকের প্রোগ্রাম। আন্ডার গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন দুইটা বিজনেস নিয়ে পড়াশোনা করার কারণে অনেক প্রেজেন্টেশন দিতে হতো ইন ফ্রন্ট অফ ফ্যাকাল্টি এবং আমার ফেলো স্টুডেন্টদের সামনে। কিন্তু যতবারই প্রেজেন্টেশন দেই না কেন, প্রেজেন্টেশনের আগে হার্টবিটটার মাত্রা অনেক বেড়ে যেত, হাত পা ঠান্ডা হয়ে যেত, কথা জড়িয়ে যেত, সঠিক ইনফরমেশনটা সঠিক সময়ে প্রেজেন্ট করতে পারতাম না। এখনো একই ঘটনা ঘটে যাচ্ছে। এই ব্যাপারে আমার ইউনিভার্সিটির বন্ধু নাভিলা আছে আজ আমাদের সাথে। ও হয়তো আরো কিছু শেয়ার করবে একটু পরেই। 13 বছরের চাকরি জীবনে নিজে এত ইন্টারভিউ নিয়েছি এবং দিয়েছি। সার্টিফাইড ইন্টারভিউ টেকার কোর্সটাও করেছি। ওইটার যদিও জবের একটা অংশ ছিল। কোথাও ইন্টারভিউ দিতে গেলে বা অফিসের প্রয়োজনে, ক্লায়েন্টস মিটিংয়ে প্রেজেন্টেশন, আমার টিম লিডার ও সহকর্মীর সামনে কোনো প্রেজেন্টেশন দিতে গেলে ওই একই ফিলিংস আজও কাজ করে। কিন্তু নর্মালি যখন ওদের সাথে কথা বলি তখন অতটা প্রেশার ফিল করি না। আজ আমরা জানবো কি করে এই নার্ভাসনেসটা কাটাতে হয়, কিভাবে নিজেকে সাবলীলভাবে উপস্থাপন করতে হয়, কিভাবে এই জড়তা থেকে বের হয়ে এসে নিজেদেরকে আরো পলিশড করতে পারি এবং আমাদের প্রেজেন্টেশন স্কিলকে ডেভেলপ করে নিজেদের এডুকেশন, জব, বিজনেস, প্রমোশন এ অবদান রাখতে পারি। আমি এখন আপনাদের সাথে দুজন স্বনামধন্য প্যানেল স্পিকারের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে যথারীতি আছেন মনির হাসান খান, সিইও, ইমপ্রা কনসাল্টিং ইন্টারন্যাশনাল ইউএসএ। হি ইজ অলসো দ্য লিড কনসালটেন্ট অ্যান্ড স্মল বিজনেস স্পেশালিস্ট ফর SBDC of California, USA. Monir Khan graduated with MBA from California State University, Bakersfield, USA. হ্যালো মনির ভাই, কেমন আছেন আপনি? হ্যালো শিলা, এবং আমাদের সব ভিউয়ারকে সালাম জানাচ্ছি এবং আমি আমাদের সব গেস্টদেরকে ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ মনির ভাই। এরপর আমাদের সাথে আছেন মিস্টার প্রকাশ মিশ্রা। হি ইজ ফ্রম চণ্ডীগড়, ইন্ডিয়া. He is the director on board for Aircel Group, India. He has 20 years of corporate experience with Maxis Telecommunication Malaysia, UT of Malaysia, Primal Group India, and Gujarat Ambuja India. Hello Prakash sir, how are you? I am fine, Sheila. Thank you. How are you? There is a little introduction between Prakash Mishra and me. We worked together for a long time and we know each other since long back. So it's a pleasure and nice meeting you here as well. So now I'm going to request Prakash sir to set the context of our subject as well as introducing our keynote speaker. So Prakash sir, floor is yours. Good evening, everyone. And I'm thankful to Munir Bhai and Sheila for keeping me here and giving me an opportunity to share my views on the wonderful topic. And this topic is of my special interest because I have always believed that communication is something which is the most important thing
for anyone to be successful in any part, in any field, anywhere, anywhere in the world. Now, to start with, presentation is like an iceberg. The delivery is only a tip. Major chunk is the time and effort spent in planning and preparing for the presentation. Now, if you see what is presentation, how to start. So the presentation needs to be packaged in a way that it is delivered to the customers or your audience expectation. So the aspects of development of a good presentation is subject centered. So what is the material you're going to deliver? Second is your audience centered, means who is, what audience you are going to uh, face. Next is self centered, how you are going to present yourself. Coming to now, what all is going to help you to prepare your presentation? Who are your helpers for preparing, impact presentation? It's again analyzing who is your audience, what do you want to present, the content, why do you want to present, the purpose, where will you be presenting, the place, how do you want to present, words to be used, slides to be used, communication. Communication is, there are various types of communication. So what all tools of communication you're going to use. So that's also very important, so that you can build on an impact communication. Now coming to your preparation. First is your audience analysis. What is the audience interested in? What does the audience want? What does the audience already needs to know? What are their needs? What are the expectations from this presentation? How will the audience benefit from this presentation? So impact presentation is normally 20 to 30 minutes of presentation on any topic is considered to be a impact presentation. So 2 to 3 minutes should be always given for the opening statement. Then 10 to 15 minutes should be given for middle section. Then comes your closing statement, that should be 2 to 3 minutes, and you should be taking question and answer for 4 to 5 minutes. This all, whatever I've told you, it's technical or maybe structural, way of working on a presentation. But if this will be understood by people who are educated and who understand all these, heavy loaded words. But if a layman has to prepare a communication, who is not so well educated, what will be his priorities? How will he design his communication? So normally, whenever here in our corporate world we give communication presentation, we try to simplify the presentation by visualizing the communication like a train. Now, why as a train? Because the two most important aspect of a train is the engine with driver and the guard in the end. Without these two, you can't have a train. And then in between, you have bogies. It can be a goods train, it can be a passenger train, it can be express train, it can be bullet train, anything. So that is content. So that's how the opening statement should be for any communication. Now, depending on the time and the audience, you can design the middle section of the communication. What do you want to, what should be the content? Who are you addressing? What is the level of the people? Who are the, what is that, means it can be audience centered,
middle section. And the closing again has to be very, very impactful. It should be like the guard of the train. Means when you close your communication, when you close your presentation, it should leave an impact on the audience so that they are eager to listen you again. So that's how the closing statement should be there. And after that, you can take question answer. Now coming to the beginning of the communication should be very carefully designed. Get attention. It should start with shock, humor, questions, story, facts, figures, well rehearsed yet natural. Then you have to motivate audience to listen. Means you have to start a two-way communication wherein they are motivated to listen to you for their needs. Then comes your presentation skill. Structure the presentation. Sequence should be logical and understandable. Interim summaries, recaps is must. Value of visual ads, clips, flowcharts, handouts, etc. is must. And the most important is use of 4Ps in any communication presentation. And 4P is position, possibilities, problem, and proposal. Then in the end, you should prepare for closing. The last 2 to 3 minutes are critical as the first 5 minutes for a successful presentation. Summarize, highlight important points, suggest action, what to do and when, where and how to do. In the end, everyone has it to some degree, can be used constructively. Key issue is not elimination of fear, instead channel the energy it generates for an effective presentation. So the effective delivery is be active, be purposeful, variations, be natural, and be direct. Now coming to the barriers. In verbal communication, we face several barriers like speaking too fast, using jargon, tone and content, complicated and ambiguous language, not questioning, physical state of audience. You also need to understand the sensitivity to the audience, see the audience, take on verbal feedback, concurrent and inconcurrent body language, modify to meet audience needs. Don't just make it as a presentation. Then comes your handling questions. Do not get confused. You're not supposed to know everything. Anticipate and keep answers ready. Sometimes questions themselves give you a lead to highlight your point of view. Now, coming to visual aids. While using an overhead projector, face the audience while talking. Point a pen. Appropriate lighting. Watch the colors. Ensure clear visibility. An impact communication says it has to end within 10 lines and each line should have 10 to 12 words. Otherwise it becomes very lengthy and people lose interest. Now coming to 5 C's of public speaking. First is clarity. What you say should be clearly communicated to an audience. Second is concision. What you say should be concise and relevant to the topic. Third is courtesy. What you say and the way you say it should convey respect for your audience. Next is comprehension. What you say should be comprehensible to your target audience. And last is completeness. What you say should not omit necessary information or content. So this is what I have to say on the presentation skills as of now. And Munir bhai, I would like to take any questions from you so that I can proceed further. Is anyone have any question? Or you pretty much described how a presentation is supposed to be and what are the aspects that is necessary. So it was pretty elaborate and we really appreciate that. So thank you very much. And I would request you to
introduce our first keynote speaker. Do you have the information there? Yeah. I'll just. So thank you, Munir Bhai, for your nice words. So now I'm going to introduce our keynote speaker. She's Humaira Sharmeen. Have I spelled right? Humaira Yeah. Sharmeen. Okay, fine. So Humaira, welcome to the webinar. And she's a lead consultant for Campus of Corporate Graduate. She's a lead consultant for Campus to corporate. To corporate. Graduated from North South University with MBA. She has years of experience in the training field, working with leading newspapers in Bangladesh such as Monik Patra and Pratham Alo. Apart from it, she had a successful corporate experience with GlaxoSmith Bangladesh as well as Sanfoy Aventis Bangladesh. Welcome, Humaira, to our program, and I'm requesting you to take the discussion from here and wish you all the best. So, it's all yours. Thank you so much, Prakash Mishra, for your nice talk about the presentation and techniques of presentation. So, and welcome to you all. আজকে এখানে আমার অনেক হুমায়রা শারমিন হেমন্তের সকাল বিকাল না বলি হেমন্তের এই রাতে তো হেমন্তের কি বলবো হেমন্তের এই রাতে তাই না ইউজুয়ালি আমরা হেমন্তের সকালে শুভেচ্ছা জানাই বাট হেমন্তের এই রাতেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর নেচার I'm sure nature is very much pretty in USA, even in England as well, because fall, very beautiful fall is now there. So welcome to my presentation. This is Humaira Sharmeen. As Mishra Bhai said, I'm working in Campus to Corporate as lead consultant and trainer. So today's topic is presenting your best image and protecting forward. Actually, it's a too vast topic. এটার ভিতরে অনেক কিছু চলে আসে না কমিউনিকেশনস দ্য প্রেজেন্টেশনস হোয়াট নট বাট অ্যাজ আ কর্পোরেট প্রফেশনাল আমি ভাবলাম আমি কোন জিনিসটাকে তাহলে বেছে নেব ফর 15 মিনিটস অফ টাইম সো আই থট আমি সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি বিকজ প্রেজেন্টিং ইউর বেস্ট ইমেজ অ্যান্ড প্রোটেক্টিং ফরওয়ার্ড অ্যাজ আ প্রফেশনাল পারসন ইটস মেন্ট টু মি দ্যাট হাউ ডু আই প্রেজেন্ট মাই সেলফ through my behavior, through my appearance, through my personality in the working field, and how can I protect my image to move up the corporate hierarchy. So I'm going to talk about some common things and which is automatically coming from my experience, nothing very bookish, nothing. And I'm sure other presenters are there, excellent presenters are there. They would be talking some other points as well. Thank you. So I have a question to the participants. এখানে কি আমরা question করতে পারবো? Sure, please. Okay, sure. So are you on the path to building a credible professional image? Is there anyone Always. Who is on the way? আমরা সবাই চেষ্টা করছি। That's the thing. Actually, আমরা সবাই কিন্তু চেষ্টা করছি যে একটা credible professional image build up করবার জন্য এবং credible professional ইমেজটাই কিন্তু প্রোটেক্ট করা যায়। এটা যদি ক্রেডিবল না হয় দ্যাট মিন্স যে প্রফেশনাল বা কর্পোরেট ওয়ার্ল্ডে আসলে ক্রেডিবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের নিজেদেরকে প্রেজেন্ট করবার জন্য সো এই ক্রেডিবিলিটি আবার হিউজ তখন আমি চিন্তা করলাম আমি কোথায় ফোকাস করতে পারি আসলে আউট অফ দিস 15 মিনিটস দেন আই থট যে অ্যাপিয়ারেন্স এন্ড প্রফেশনাল বিহেভিয়ার আমার মনে হয়েছে দুটো টপিক নিলে যদি আমি কথা বলি অনেক কিছু এর ভিতর চলে আসবে সো আই থট টু টক অ্যাবাউট দিস টু পয়েন্টস সো ডু ইউ এগ্রি যে একটা ক্রেডিবল প্রফেশনাল ইমেজ তৈরি করতে গেলে আমাদের অ্যাপিয়ারেন্স বলতে কিন্তু আমি বোঝাচ্ছি না আমাকে বিশ্ব সুন্দরী হতে হবে তা না বাট আমার ওভারঅল অ্যাপিয়ারেন্স এন্ড প্রফেশনাল বিহেভিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ডু ইউ এগ্রি শিলা Yeah, of course. আমি ভুল করলে আমাকে বলে দিয়েন হ্যাঁ and আসলে প্রফেশনাল ইমেজ তৈরি করতে গেলে I have to be a professional and I have to demonstrate professionalism. আমরা সবাই নিজেদেরকে প্রফেশনাল বলি আসলে একটা খুব সিম্পলি যদি বলতে গেলে যে what does it mean? Professionalism is nothing. Simple. How do you present yourself? How do you conduct in your professional environment? That is আসলে professionalism. আমি কিভাবে কথা বলি, আমি কিভাবে সেখানে সময় মতো যাই কিনা কোনো মিটিং এ, আমি প্রফেশনাল আউটফিট পরে যাই, ফিট পরে যাই কিনা, আমি প্রফেশনাল মিটিং এ বিয়ে বাড়ির ড্রেস পরে যাই না তো দিস আর ছোট ছোট জিনিস কিন্তু একজন মানুষকে প্রফেশনাল করে তোলে
এবং একটা রিসার্চ হয়েছে, আপনি দেখেন যে অ্যাকর্ডিং টু ইউএস ডিপার্টমেন্ট অফ লেবার, এটা অনেক বছর আগের একটা রিসার্চ, সেখানে তারা বলছে যে there are few things employers value more than employees who fulfill their duties in a professional manner. Employees with a high degree of professionalism are perceived as being more credible and reliable than their co-workers. And that's why professionalism is very important. এই যে ভদ্রলোক দেখেন, ইনি কি প্রফেশনাল? শিলা, Professional. Yes. কেন প্রফেশনাল? The দেখেন appearance. আমাদের বাংলাতে আছে না, আমরা দেখেন প্রথমে একজন মানুষকে আমরা কি দেখি, পরে তো তার সে ক্রেডিবল কিনা, ট্রাস্টওয়ার্দি কিনা, রিলায়েবল কিনা, টিম প্লেয়ার কিনা, সব তো পরে দেখবো। সবার আগে আসলে কি দেখি? আমি কিন্তু খুবই এক্সপার্ট। আমি হচ্ছে একটা চেইন 5 স্টার মেরিয়ট ইন্টারন্যাশনালে এই কোর্সটার উপরে অ্যাটলিস্ট আপনার 50টা সেশন নিয়েছি, যে মানে হাউ টু প্রেজেন্ট। তাহলে তুমি করো না আজকে ট্রেনিংটা, তুমি আমার থেকে তো এক্সপার্ট। আমি তো ভয় পাচ্ছি তোমার সামনে বলতে কথা। হ্যাঁ বলো। মনে হলো এই পিকচারটা দেখে মনে হলো আই ইউজ টু শো দিস পিকচার বিকজ দিস ইজ অ্যাবসলিউটলি প্রফেশনাল, মানে হাউ হি অর্গানাইজড হিমসেলফ, মানে মানে টপ টু ডাউন। তো আমি এটা দেখে মনে হলো, আপু কন্টিনিউ, আমরা আরেকটা সেশন করব। আমাদের বাংলা ফিলোসফিতে না আমি ম্যানেজমেন্টের সব টিপস গুলো পাই। সেটা হচ্ছে আমরা বলি না প্রথমে দর্শনদারি পরে জ্ঞান গুণ বিচারি বা জ্ঞান বিচারি, সেটা আপনি পাত্রী দেখতে যান বা কোনো ইন্টারভিউতে যখন কাকে ইন্টারভিউ নেবেন, প্রথমেই কিন্তু আমরা একজন মানুষের দিকে তাকাই, বা যখন একটা বিজনেস কলেজে বা একটা সেলস কলেজে যাই, প্রথমে আমরা পরে তো তার সেলিং স্কিলস দেখবো, তার প্রোডাক্টের ফিচার্স এন্ড বেনিফিট গুলো দেখবো, প্রথমে আমরা কিন্তু অ্যাপিয়ারেন্সটা দেখি, এবং সেটার মধ্যে কি একটা প্লেজেন্ট অ্যাপিয়ারেন্স, এবং সমস্ত চাকরির বিজ্ঞাপনে দেখবেন প্রথমেই বলে প্লেজেন্ট অ্যাপিয়ারেন্স চাই। সো প্লেজেন্ট অ্যাপিয়ারেন্সটা কি আসলে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ প্রফেশনালিজম। প্লেজেন্ট অ্যাপিয়ারেন্স এমনই অ্যাপিয়ারেন্স যেটা আমাকে অ্যাকসেপ্টেন্সটা বাড়াতে হেল্প করে। আমি একটা সেলস কলে যাচ্ছি, আমার যে ক্লায়েন্টের কাছে যাচ্ছি উনি যেন আমাকে বসতে দেন, হ্যাঁ, বা আমি একটা ইন্টারভিউতে যাচ্ছি, আমাকে দেখে যেন ওনার ভালো লাগে যে না, দিস ইজ দ্য পার্সন অর দিস ইজ দ্য রাইট পার্সন, উই আর লুকিং ফর হিম। সো এই যে একটা জিনিস, এটা কিন্তু শুধু কাপড় চোপড় পরলে হবে না, শুধু হাসলে হবে না, ইট হ্যাজ টু কাম উইদিন, এটা ভেতর থেকে আসতে হবে। সো ইটস আ থট প্রসেস। সো আমি যদি সে পজিটিভলি চিন্তা করি এবং আমার যদি সে কমিটমেন্টে থাকে, আমি যদি ভেতরে ভেতরে ক্রেডিবল হই, আমার বডি ল্যাঙ্গুয়েজ সেটা রিফ্লেক্ট করবে। এবং তারপরে কি, এই যে গ্রুমিং, আমার যে ট্রিমড হেয়ার কাট, ক্লিন শেভ, ওয়ার্ম স্মাইল, একটা গুড নাইট স্লিপ। আমি সবসময় এই ধরনের কথা যখন যেখানে বলি, আমি বলি যে দেখো আমাদের বাংলাদেশে এখন এটা চিন্তা করার টাইম এসছে, আমাদের আসলে ওয়ার্কিং ডেতে রাত 2টা পর্যন্ত গায়ে হলুদে নাচানাচি করা ঠিক না। অনেকে আমার সাথে মাইন্ড করতে পারেন, কিন্তু আমি এই জন্য বলি যে আমি যদি রাত 2টা পর্যন্ত কোথাও একটা গায়ে হলুদে ডান্স করি, পরের দিন আমার একটা ইন্টারভিউ থাকে বা একটা বিজনেস মিটিং থাকে বা বিজনেস কল থাকে, আমার চেহারা কিন্তু এরকম ফ্রেশ থাকবে না, আমার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু এত কনফিডেন্ট থাকবে না, বিকজ হ্যাংওভার থাকবে। যেটা আমরা সিভিলাইজ সোসাইটি বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে শিখতে পারি, ওখানে ওরা কিন্তু উইকডেজে, মনির ভাই তো জানেন, উইকডেজে ওনারা কোনো দাওয়াত নেবেন না, কিন্তু আবার উইকেন্ডে কিন্তু তারা প্রচুর এনজয় করেন। সো এই যে একটা ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনে কিন্তু আমাকে অনেক ফ্রেশ থাকতে, আমাকে অনেক কনফিডেন্ট তৈরি করতে পারে, এবং আমি আমার অফিসে যাওয়ার জন্য আমাকে হোমওয়ার্ক গুলো করতে হেল্প করে। সো যে কোনো প্রেজেন্টেশন আমরা করতে যাই, যে কোনো বিজনেস কলে যাই, বা যেখানে যারা নিউজ পড়ছেন ওনারা জানেন যে এটার জন্য যেটা হোমওয়ার্ক দরকার। তো আমি মনে করি আমাদের দেশে প্রফেশনালসদের, ইভেন আমি নিজেও যখন আই স্টার্টেড মাই ক্যারিয়ার, এত কিছু আমি জানতাম না। সো এই যে হোমওয়ার্ক করাটা, অফিসে আগের দিন তার কাপড়টা গুছিয়ে রাখা, পার্সোনাল গ্রুমিং গুলো করা, মেন্টালি তৈরি করা, থিংস টু ডু একটা লিস্ট করা, এই জিনিসগুলো কিন্তু আমাকে অনেকটাই প্রফেশনাল করতে হেল্প করে। বিকজ আমি যখন ওয়েল প্রিপেয়ার্ড যাব, আমি কিন্তু তখন মোর কনফিডেন্ট টু স্টার্ট দ্য ডে। এবং এই কনফিডেন্ট কিন্তু আমার মুখ বললে হবে না, ওয়ার্ড দিয়ে বললে হবে না, আমার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিবে। And professionalism, body language is very important. একটা পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ যে আমাকে কিভাবে কনফিডেন্ট তৈরি করে এবং অন্যের কাছে অ্যাকসেপ্টেন্স গেইন করে, এটা তো আমরা সবাই কম বেশি জানি। সো পার্সোনাল গ্রুমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি মনে করি, টু প্রেজেন্ট মাইসেলফ ইন আ ভেরি প্রফেশনাল ম্যানার বা ভেরি অ্যাপিলিং ম্যানার বা ভেরি প্লেজেন্ট ওয়েতে। সেই অনেক কিছু আছে পার্সোনাল গ্রুমিং, আমরা জাস্ট বেসিক কয়টা যদি আলাপ করি, যেমন নিটলি ট্রিমড হেয়ার, লাইট পারফিউম, আমরা যদি ফিঙ্গার নেলসটা আমাদের ক্লিন থাকে, ওভারঅল একটা পার্সোনাল হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো হাইজিন এগেইন আবার বলি যে সে কনফিডেন্স, সে ক্রেডিবিলিটিটাকে বিল্ড করতে হেল্প করে।
অ্যান্ড এভরিডে আমার যেটা হতো অফিসে যাওয়ার সময় এত কাভার্ড ভর্তি কাপড়, আমি কাপড়ই খুঁজে পেতাম না। হ্যাঁ, তো এটা আমাদের সবার ক্ষেত্রে হয়, আই এম শিওর আপনাদের ক্ষেত্রে হয়, যে এত কাপড় কিন্তু অফিসে আসলে কি পরে যাব। এই যে রাইট অ্যাটায়ার অফিসের জন্য সিলেকশন, এটা একটু জানা দরকার। এবং কাপড় বা এটাও আবার সেই আমাদের বাংলা গল্পে আছে, শিলা আপনারা পড়েছেন কিনা, আমরা পড়েছি, মনির ভাই শিওর পড়েছে, সেই শেখ সাদির গল্প। মনির ভাই মনে আছে? দামি কাপড় ভালো কাপড়ের পোশাকের মূল্য কিন্তু এটা ভাই আছে, এটা যত যাই বলেন সারা পৃথিবীতে আছে। বাট আমি বলি যে পোশাকের মূল্য ইট ডাজন্ট মিন যে দামি হতে হবে, বাট মেইন হচ্ছে যে একটা পরিষ্কার কাপড় এবং ফিট, যে জামাটা আমার জন্য বানানো হয়েছে, আমি যেন আমার বড় বোনের কাপড়ও পরে না যাই বা ছোট ভাইয়ের শার্টও যেন আপনি পরে না আসেন মনির ভাই অফিসে। তার কারণ হচ্ছে প্রফেশনাল অ্যাটায়ার বলতে আমরা সেটাই বুঝি যে উইচ ইজ made just for you, right for you, not for your brother, not for your father, not for your sister. So, এবং আমাদের within our capacity এবং within our salary, that is very important, যে আমার স্যালারি বেসড একটা পার্ট আমি ইউটিলাইজ করব, বাট এটা যেন অনেক বেশি হয়ে না যায়। যেমন হতে পারে যে শিলার হাজবেন্ড অনেক ওয়েল অফ, ওকে অনেক দামি দামি শাড়ি দিচ্ছে, এখন ও যদি একটা অফিসে পড়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু ডিফারেন্ট একটা ইমেজ প্রোটেক্ট করবে। বা আমি আমার পজিশন বা আমার স্টেটাস ইন মাই অর্গানাইজেশন, যেটা আপনার মার্সিডিজ কারকে একসেপ্ট করে না, হয়তো আমার বসও মার্সিডিজ চালায় না, সামহাও ফ্যামিলিগত ভাবে আমি পেয়ে গেছি, বাট সেটা কিন্তু আমার কর্পোরেট ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া উচিত না। সো কর্পোরেট ওয়ার্ল্ডে আমার রিয়েল ভ্যালুস, আমার রিয়েল ওয়ার্থটা সেটাই আমাদের প্রজেক্ট করা উচিত। অ্যান্ড ড্রেস ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এবং ড্রেস হচ্ছে বিল্ডস ইউর কনফিডেন্স, ড্রেস হচ্ছে আপনাকে অনেক প্রফেশনালি প্রজেক্ট করে, আপনার টেস্টটাকে প্রজেক্ট করে, আপনি কিভাবে কোন সিচুয়েশনে কিভাবে পড়ছেন, আপনার নলেজটাকে অনেক প্রজেক্ট করে, তার মানে আপনি জানেন সেটা অনেকটাই প্রজেক্ট করে। যেমন কর্পোরেট ওয়ার্ল্ডে আমরা কিন্তু ডে টু ডে একটা ড্রেস থাকে, আমাদের দেশে এক ধরনের, এটা বিভিন্ন কোম্পানি বলে দেয় বা এক এক জায়গায় এক একটা, তো কোম্পানির নিয়মটা ফলো করা সবচেয়ে বেশি দরকার। আমাদের এখানে কোনো কোনো জায়গায় সাদা শার্ট বা নীল শার্ট বলে দেয়, আবার আজকাল আমরা জানি যে বিদেশে অনেক কালারফুল শার্টও চলে এসছে এর ভেতরে, বাট এগুলোর বিভিন্ন রুলস এন্ড রেগুলেশনস আছে। বাট দ্য থাম্ব ইজ ড্রেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ড্রেস হচ্ছে আমার উইদিন মাই প্যাকেজ বা স্যালারি বেস্ট পসিবল ড্রেসটা আমি পরবো। এবং ড্রেস পরার অবজেক্টিভটাই হচ্ছে যে একটা প্রফেশনাল ইমেজ আনা। আমি তো ঘরের কাপড়টা পরে চলে আসতে পারি, ওটা আমার ভেতর থেকে আমাকে কাজের উদ্যমটা দেয় না, আমার কাজের উৎসাহটা বাড়ায় না। সো আপনি খেয়াল করে দেখবেন, এই যে আমি আজকে একটু ফিটফাট হয়ে এখানে বসছি, আমাকে আই এম মোর কনফিডেন্ট। আমি কিন্তু আমার বাসায় যেরকম কাপড় পরেছিলাম ওটা পরেও আমি একটা প্রেজেন্টেশন করতে পারতাম, ওটা হলে না কোথায় যেন একটা মনের ভিতরে কনফিডেন্সটা আসে না। সো ড্রেস ইজ ফর কনফিডেন্স, ড্রেস ইজ ফর ইমেজ, অ্যান্ড ড্রেস ইজ ফর protecting your image as well, because dress আপনাকে পড়তে হবে, it has to be consistent. আমি আজকে একটা প্রপার ড্রেস পরলাম, আবার কালকে 3 দিন পরলাম না, 4th ডেতে আবার পরলাম, তাহলে কিন্তু হবে না। সো কনসিস্টেন্টলি আমাকে পরে যেতে হবে, ক্লিন এবং আয়রন। প্রফেশনাল আউটফিট মাস্ট বি ক্লিন এবং আয়রন, ওয়েল আয়রন করা থাকতে হবে এবং ওয়েল ফিট আমার জন্য। সো এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। এরপরে যে অর্গানাইজেশন যেভাবে আপনাকে বলে ঠিক সেভাবে পড়লেই হবে। এছাড়া কিছু কিছু ফর্মাল প্রোগ্রাম থাকে, সেগুলোর অনেক আজকে স্বল্প পরিসরে আমরা আলাপ করলাম না, আরেকটা সময় করবো। তো এই জিনিসগুলো আমরা ইজিলি চাইলেই কিন্তু জেনে নিতে পারি। আচ্ছা, আমার 15 মিনিট কখন আমাকে একটু বললো। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ঠিক জিনিস হচ্ছে আপনার এই যে ইমেজটাকে বিল্ড করবার জন্য, আপনি দেখেন আবার সেই দর্শনদারি, প্রথমে দেখে যাকে ভাল লাগে, আপনি যখন ইউনিভার্সিটিতে প্রথম কারো প্রেমে পড়েছিলেন, ওটাও প্রথমবারই দেখে ভালো লেগেছিল। এবং আমরা সেজন্য এইচআর প্রফেশনালসরা বারে বারে বলছি যে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে, কারণ ইন্টারভিউ বোর্ডেও দেখা গেছে কি জানেন, ওই প্রথমবার যাকে ভাল লাগে উই ট্রাই টু কোরিলেট, উই ট্রাই টু রিলেট, যে না এই ভালো এই ভালো, কিন্তু আমরা বলছি যে না এরপরে ডিগ ডাউন করো, এরপরে ডিগ ডাউন করো। অনেক সময় প্রথম ইমপ্রেশনে অনেকে আমাদেরকে ইমপ্রেস করে ফেলে, এবং যে কোনো সেলস কল, বিজনেস কল, সব জায়গাতে কিন্তু ফার্স্ট ইমপ্রেশনই লাস্ট ইমপ্রেশন এখনো পর্যন্ত। মানে দেখা যাচ্ছে যে হিউম্যান বিইং আমরা সাইকোলজিক্যালি হোক, ইমোশনালি হোক, ওই প্রথম যাকে ভালো লেগে যায় আমি ঘুরে ফিরে ওকেই জাস্টিফাই করার চেষ্টা করি। সো সেই জন্য যারা ইন্টারভিউ দিতে যাবেন, যারা জব করছেন, এই কিভাবে ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করতে হয় এই জিনিসগুলো একটু। তো ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করার প্রথমে যেটা বললাম, হোমওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আসলে কিসের জন্য যাচ্ছি, আমি কি একটা জবের ইন্টারভিউর জন্য যাচ্ছি, আমি কি একটা প্রমোশনের জন্য, আপগ্রেডেশন ইন্টারভিউর জন্য যাচ্ছি, বা আমি কি একটা বিজনেস কলে যাচ্ছি, যেখানেই যাই আমার ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট।
এবং এই ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করবার আগে হোমওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি কোথায় যাচ্ছি তার অ্যাড্রেসটা আমার জানা দরকার, যাতে আমি 10 মিনিট লেটে না যাই, বিকজ আপনার পাংচুয়ালিটি এটার কোনো বিকল্প নেই। টাইমলি যাওয়া, 5 মিনিট 2 মিনিট দেরি কিন্তু হিউজ দেরি, রাদার 5 মিনিট আগে যাওয়া। সো ওভারঅল আমি আমার কর্পোরেট অর্গানাইজেশন আমাকে প্রফেশনাল কখন বলবে, যখন আমি টাইমলি কোথাও যাব। এবং এই হোমওয়ার্ক যদি করা থাকে, আমার তখন একটা গুড নাইট স্লিপ বলে না, গুড নাইট স্লিপ স্টার্টস আ গুড ডে, তাই তো? সো আমরা একটা ভালো দিন, আমি হোমওয়ার্ক করে এসেছি, আমি জানি কি নিয়ে কথা বলবো, আমি নিজে নিজে, যেমন আজকে শিলা পুরো প্রোগ্রামটা আমাকে পাঠিয়েছেন, সো ওরকম একটা রিটার্ন কিছু থাকলে আরো ভালো। আমি কি নিয়ে কথা বলবো, আমি কি সেল করব, আমার প্রোডাক্টের ইউনিক সেলিং পয়েন্টস গুলো কি কি, আমি কিভাবে ক্লোজ করব কলটা। সো এই জিনিসগুলো নিয়ে আমি যখন যাব, ভালো ড্রেস আপ থাকবে, গ্রুমিং থাকবে, মুখে একটু হাসি থাকবে, হাসি মানে আবার বেশি হাসি না, একটা প্রফেশনাল হাসি থাকবে। এবং আমি যখন ইন্টারভিউ রুমে ঢুকবো, তখন দেখবেন যে আমি ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করতে পেরেছি। যখন আমি গ্রিটিংস এক্সচেঞ্জ করব, আগে আমরা বলতাম প্রথমে হ্যান্ডশেক, এখন তো আমরা হ্যান্ডশেক বাদ দিয়েছি, করোনার জন্য হ্যান্ডশেকের দরকার নাই, বাট একটা প্রফেশনাল স্মাইল, হাই, হ্যালো, গুড মর্নিং, সালাম, আদাব, গ্রিটিংস এক্সচেঞ্জ করে এইভাবে আমরা ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করতে পারি। সো দিজ আর অল কিন্তু এটিকেট। এগুলোকে যদি আমরা বলি আসলে এগুলা কি, এগুলো হচ্ছে ম্যানার্স বা ওয়েল ম্যানার। মানুষের বলি না আমরা, ওটাকে কি বলে, চলন বলন, মানুষের এত সুন্দর কথা, এত সুন্দর। সো তখন এগুলো ম্যানার্স এর ভিতর পড়ে যায়। এবং এই ম্যানার্স কি আসলে সত্যি আমরা জন্মেই শিখি, নাকি জন্মই আমাদের আজন্ম পাপ? শিলা, গালে হাত দিয়ে কি ভাবছেন? মানে এত সুন্দর করে মিলে যাচ্ছে যে এইটার উপরে আমি এত কাজ করছি, সেটা পুরোটা আপনি বলছেন। আপনি একটু শেয়ার করেন ফাঁকে ফাঁকে, ভেরি গুড, কোনো অসুবিধা, আমরা জয়েন্টলি কন্ট্যাক্ট করি। হ্যাঁ, আপনি যদি আমাকে একটু অ্যালাউ করেন, তাহলে আমি আপনাকে বলি, যেটা আমি আমার কলিগসদের, যাদেরকে আমি ট্রেন আপ করতাম, তাদেরকে বলতাম যে কোন একটা ইন্টারভিউতে যাওয়ার আগে আমরা যদিও এটাকে খুব বেশি এসেনশিয়াল মনে করি না, বাট এটা খুবই এসেনশিয়াল, ব্রাশ ইওর টিথ, হ্যাঁ, হ্যাঁ, শিওর, গ্রুমিং। লবঙ্গ or জিঞ্জার or মেন্টোস or সামথিং, সো দ্যাট যখন আমি কারোর সাথে কথা বলছি 3 ফিট ডিস্টেন্স যেন মেনটেন করি, আমার ব্রিদিং যেন আরেকজনকে টাচ না করে। হ্যাঁ, ইট মাইট বি ব্যাড স্মেল, ইট মাইট গুড স্মেল, হোয়াট এভার, বাট এই ডিস্টেন্সটা এমন রাখা উচিত যে আমার ব্রিদিংটা যেন আরেকজনের গায়ের উপরে না পড়ে। সো অ্যাকচুয়ালি হোয়াট আই ক্যান রিলেট এভরিথিং, সো দ্যাট ইজ, আমি খুব মনোমুগ্ধের মতো শুনতেছি। না না, থ্যাংক ইউ সো মাচ। না, আমি এজন্য প্রশ্ন করছিলাম, কারণ আমরা অনেক সময় বলি না যে ও এই ধরনের ওর জন্ম, আমাদের সোসাইটিতে এই জিনিসগুলো আছে, সেই জন্য ও এরকম। আসলে তা না, কিন্তু এই জিনিসগুলো আমরা শিখতে পারি। মানুষ তো জন্ম নেই, আমরা সবাই একই ভাবেই, তাই না? তো আমরা, হ্যাঁ, আমরা ফ্যামিলি থেকে অবশ্যই কিছু শিখি, সমাজ থেকে শিখি, স্কুল কলেজ, এবং যখন আমরা কর্পোরেটসে আসার আগে, স্পেশালি যারা স্টুডেন্ট, আমি মনে করি যে স্টুডেন্ট লাইফটা খুব ভালো একটা টাইম, এগুলো নিয়ে চর্চা করা, কথাবার্তা বলা, আমরা শিখতে পারি। এটা এমন কোনো রকেট সায়েন্স না, সবচেয়ে শেখার থেকে বড় হচ্ছে প্র্যাকটিস করা। এবং এই যে প্রেজেন্টিং পজিটিভলি ইন দ্য ওয়ার্কিং অ্যাটমসফিয়ার, থাম্ব রুল বা গোল্ডেন রুলটাই কি হচ্ছে রেসপেক্ট। রেসপেক্ট হচ্ছে সেলফ রেসপেক্ট। আমি যেটা দেখি যে আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি, আমরা যারা এই বাংলাদেশে আছি, আসলে প্রথমে যদি আমি নিজেকে সম্মান করতে না পারি, আই ক্যান্ট রেসপেক্ট আদার্স। সো দ্যাটস ওয়াই যে doesn't matter whether you are black or white or British or Bangladeshi or amok tamok, if you respect me, I will respect you, and that's the golden rule. এবং আমি যদি কাউকে রেসপেক্ট করি, তাহলে ডাউন দ্য লাইন আপনি দেখবেন বাকি সবগুলো আপনি নিজেকে ইমপ্রুভ করবেন। এই যে যেটা বললেন, আমি যার সাথে দেখা করতে যাব, তার প্রতি যদি আমার রেসপেক্ট থাকে, অবশ্যই আমি দাঁত ব্রাশ করে যাব, কারণ আমি চাইবো না একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হোক, উনি আমাকে বসতে না দেখ। এমনও হয় অনেক সময়, আপনিও হয়তো এরকম এক্সপেরিয়েন্স করেছেন, যে কোনো একজন ভিজিটার আসলো, এমন আপনার তাকে দেখে মনে হলো আপনি তাকে চেয়ারে বসার জন্য রিকোয়েস্টই করলেন না। তো এরকম যেন না হয়, যেন আমরা অ্যাকসেপ্টেন্স গেইন করতে পারি। অ্যান্ড বিহেভিয়ার, একজন মানুষের ইমেজ অনেক ড্যামেজ হয়ে যায়, অনেক ভালো ভালো ইমেজ ড্যামেজ হয়ে যায় প্রফেশনাল ওয়ার্ল্ডে, এবং স্পেশালি এই ধরনের আমরা এখন বাংলাদেশে প্রচুর পাচ্ছি, কিছু কিছু কোম্পানির সাথে আমি কাজও করছি। এই যে আপনার এত ভালো এতদিনকার একটা ইমেজ, এতদিন দেখা গেল আপনার অফিস রোম্যান্সের কারণে আপনি ইমেজটা প্রোটেক্ট করতে পারছেন না। সো আপনার ভালো লাগতেই পারে কাউকে অফিসে, কিন্তু নট উইদিন দ্য অফিস প্রিমিসেস। অফিসের পর আপনার পার্সোনাল টাইম আছে, আপনি সেখানে করেন। এই টপিকটা আমি কেন এখন আনলাম, বিকজ উই আর ফেসিং দিস সর্ট অফ প্রবলেম ইন বাংলাদেশ কর্পোরেটস নাওয়াডেজ। দ্যাটস ওয়াই আই থট
এই পয়েন্টটা নিয়ে একটু আলাপ করি। অ্যান্ড অফিস গসিপ, হ্যাঁ, অফিস গসিপ হচ্ছে আরেকটা ব্যাপার যেটা আপনার প্রফেশনাল ইমেজকে হ্যাম্পার করতে পারে। আপনি অনেক আপনি খুব ভালো প্রেজেন্টেশন স্কিল আপনার ভালো, আপনার অ্যাপিয়ারেন্স খুব ভালো, প্রেজেন্ট অ্যাপিয়ারেন্স, বাট দেখা যাচ্ছে আপনি আর অফিস গসিপের কারণে অনেক কমপ্লেক্সিটি তৈরি হচ্ছে অফিসের ভিতরে, সেটা কিন্তু আপনার ইমেজটাকে নষ্ট করে দিতে পারে। সো অফিস গসিপ হচ্ছে ভেরি ব্যাড, এবং এটা যত কম করা যায়। হ্যাঁ, কন্ট্রোল ইওর অ্যাঙ্গার, আমাদের মহাজাতকও বলেছেন, দেখেন রেগে গেলেন তো হেরে গেলেন। সো অফিসে আমার টিমে যারা কাজ করছে বা কেউ একজন বা আমার বসের সাথেও আমি কিন্তু টেম্পার লুজ করতে পারবো না। এটা কিন্তু আমার অনেক বছরের বানানো ইমেজটাকে আমাদেরকে অনেক সময় এটা নষ্ট করে দেবে। অনেক সময় ইমেজ বিল্ড আপও হয় না, কিন্তু যখন আমি দেখবো যে অফিসে জয়েন করলাম, তারপর আমি এই ধরনের বিহেভিয়ার, আমার কিন্তু একটা ভালো ওয়েতে আমি নিজেকে প্রেজেন্ট করছি না। সো আমার একটা অ্যাজ আ প্রফেশনাল হিসাবে আমার রেপুটেশনটা ভালো হবে না। Are they good professionals? শিলা বলেন আপনার এক্সপেরিয়েন্সের সাথে এটা মেলে কিনা? Are they good professionals? জি আপু, এরা গুড প্রফেশনালস? সরি আপু, I didn't get to, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি ছবিটা দেখে বলেন, are they good professionals? Definitely not. That's the thing. So Definitely. these are all. Yes. And how do you prevent this? There are lots of ways actually. অ্যাকচুয়ালি যেটা হয় এখন যেটা দেখা যাচ্ছে যে স্পেশালি এন্ট্রি লেভেল এটা বেশি হয়, যে সেম এনএসইউর একটা ঝাঁক 8-10 জন আমরা একটা সেম অফিসে কাজ করলাম। সো ডোন্ট প্লে উইথ ফেভারিটস, ওখানে উই ট্রাই টু প্লে উইথ ফেভারিটস না, আই টক উইথ মাই ফ্রেন্ডস, কেউ একজন ওরা পারলে মার দেই। তো এই জিনিসগুলো কিন্তু আমার প্রফেশনাল ইমেজ বিল্ড করে না, এবং আমার প্রফেশনাল ইমেজকে নষ্ট করে দেয়। অ্যান্ড আমরা এখন তো হচ্ছে ইটস এ মাল্টিকালচারাল, অলমোস্ট আমাদের ঢাকা শহরও এখন আমরা বিভিন্ন দেশের কালচারাল ইয়ের সাথে মিশে হচ্ছি, আমরা মিটিং এ যাচ্ছি, আমরা বিদেশে যাচ্ছি। তো আমরা এত বেশি প্রফেশনালি নিজেকে প্রেজেন্ট করব, প্রফেশনালি আমাদেরকে এই মাল্টিকালচারাল নলেজ গুলো গেইন করতে হবে, সো দ্যাট ওখানকার কার্টসি গুলা, ওখানকার গ্রিটিংস গুলা, ওখানকার ফুড হ্যাবিটস গুলো, কাঁটা চামচটা কোন দিকে ধরবো, আমার তো কাঁটা চামচ দেখলে এখনো ভয় লাগে, কোন দিক থেকে কোনটা ধরবো, এদিকে 3টা তো ওইদিকে 3টে, এদিকে এতগুলা গ্লাস। তো এইগুলা জিনিসগুলা জানলে হয় কি, আমাকে একজন পলিশড প্রফেশনাল হিসেবে না জানলেও যে আমি পারবো না তা না, আমি হয়তো ঠিকই শিখে নিব, কিন্তু একটু জানলে আই উইল বি নোন অ্যাজ এ পলিশড প্রফেশনাল। সো এবং পলিশড প্রফেশনালসরাই কিন্তু আপনি দেখবেন কোম্পানির সব সিইওস যত বড় দিকে যান তারা ততই পলিশড হন, তারা ততই সুইটলি কথা বলেন, আস্তে আস্তে কথা বলেন, তারা তাদের হাঁটা চলাফেরা, বডি জেস্টার্স, একদম পশ্চার্স একদম ডিফারেন্ট, জাস্ট টোটালি ভেরি প্লেজেন্টলি নিজেকে প্রেজেন্ট করেন। তো এটাই হচ্ছে ব্যাপার। And as a team player we have to be professional world এ কাজ করতে গেলে আসলে আমরা যখন ইউনিভার্সিটিতে when I was a uni student I was very fussy, দেখা যেত আমার যাকে ভালো লাগতো না আমি তাদের সাথে ফ্রেন্ডশিপ করতাম না। হ্যাঁ, বাট কর্পোরেট ওয়ার্ল্ডে এসে শিখেছি যে এখানে ভালো লাগুক আর না লাগুক আমাকে we have to work together because এখানে আমরা একটা কমন অবজেক্টিভ নিয়ে কাজ করি। বাট ইন ইউর পার্সোনাল ওয়ার্ল্ড আপনার কিন্তু ভালো না লাগলে আপনি তার সাথে হ্যাং আউট নাও করতে পারেন, he or she can't be a friend of you, but in the professional world we have to be a team player, and team player is a very good trait of a professional person. আমি এটা ছাড়া কোনো প্রফেশনাল পারসন হতে পারে না, এবং টিম প্লেয়ার না হলে আমরা আসলে এটা নিজেকে সেই ইমেজ বলেন আর প্রফেশনাল পার্সোনালিটি বলেন উই ক্যান ডেভেলপ। সো দিস ইজ আ মাস্ট। সো আমরা যদি এই যে দেখলাম এটাকে যদি আমরা একটু আলাপ করি যে আসলে প্রফেশনাল বিহেভিয়ার্স গুলো কি কি, ভেরি সিম্পল: রেসপেক্ট, courtesy and respect, appearance and appeal, tolerance and tact, honesty and ethics, reliability and responsibility. So all these points milei I'll be known as a credible professional. Thank you, Shesh. Social media. Sorry? Unlimited time. Unlimited time. না 15 মিনিটই বলবো, বলছি না, আরো অনেকে বলবেন। এই যে এখন আমরা যেটা দেখি যে আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো জায়গায় এখন যারা ইন্টারভিউ দিতে যাবেন বা আপনাদের কিন্তু সোশ্যাল মিডিয়াটা দেখা হবে। এখন কিন্তু কোম্পানিতে কোথাও অ্যাপ্লাই করতে গেলে আপনার লিঙ্কডইন প্রোফাইল দিতে হয়, ফেসবুক প্রোফাইল দিতে হয়। তার কারণ সোশ্যাল আপনি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছেন এটা কিন্তু এখন পার্ট অফ প্রফেশনালিজম অ্যাজ ওয়েল।
বিকজ একটা ভালো কোম্পানি চাইবে তার প্রফেশনালসরা নিজেকে সেইভাবে প্রেজেন্ট করুক সোশ্যাল মিডিয়াতে। তো সোশ্যাল মিডিয়া এটা একটা, আমি আজকে একটা রিসার্চ পেয়েছি, এটা একটা রবার্ট অল্টার্স বলছে, ওরা একটা কোম্পানি, দিস ইজ ইন আমেরিকা। তারা একটা রিসার্চ করেছে যেখানে 74% of respondents agree that it is critical to maintain a professional image online, particularly on personal social networking site. But আমি যেটা মনে করি, I differ a bit with this research because আমি মনে করি it is possible. Why not? Possible? আপনারা কি মনে করেন? Is it possible? আপু, আমার কাছে যেটা মনে হয় সোশ্যাল মিডিয়াতে একটা মানুষের রুচিটা কিছুটা হলেও ফুটে ওঠে। ফুটে উঠবে, আমাকে একটু কেয়ারফুল থাকতে হবে। আমি যদি নিজেকে প্রফেশনাল হিসেবে, থট প্রসেস কি, তার কমিউনিটি কি, কাদের সাথে মিশছে, তার যে একটা পিয়ার্স যে ভ্যালুটা, এগুলি কি সবাই আটকে গেলাম? না না শিলা, আই এগ্রি উইথ ইউ, বাট আমি যেটা বলতে চাই যে ইট ইজ পসিবল আপনার প্রফেশনালিজম মেনটেন করা সোশ্যাল মিডিয়াতে অ্যাজ ওয়েল, বাট ইউ হ্যাভ টু থিঙ্ক যে কোনো কাউকে ফ্রেন্ড করার আগে আমি কি করব কিনা, বিকজ আপনি যখন একটা কোম্পানির একটা পজিশনে, সে আজকে আপনি একটা কোম্পানির একটা রেসপন্সিবল পজিশনে আছেন, সো রেসপন্সিবল হওয়া কিন্তু ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ প্রফেশনালিজম। সো আপনি নিজেকেও সোসাইটিতে ওভাবেই রিপ্রেজেন্ট করবেন। সো আপনি সোশ্যাল মিডিয়াতে কাকে আপনি ফ্রেন্ড করবেন, আপনি কি পোস্ট করবেন, আপনি কি করবেন না, সো জাস্ট থিঙ্ক বিফোর ডুইং অল দিস থিংস যে আসলে এটা আমার যে, কারণ ইউ আর রিপ্রেজেন্টিং ইউর কোম্পানি, নট অনলি উইদিন দ্য অফিস, অফিসের বাইরেও কিন্তু ইউ আর রিপ্রেজেন্টিং ইউর কোম্পানি। সো আমরা বলি যে এখন আমরা, একটা সময় ছিল প্রোডাক্ট দিয়ে কোম্পানি নিজেকে ডিফারেন্সিয়েট করতে, এখন কিন্তু পিপল দিয়ে ডিফারেন্সিয়েট করে, কারণ প্রোডাক্টস আর মি টু, এটা বানিয়ে ফেলতে পারে যে কোনো কোম্পানি, টেকনোলজি কপি করতে পারে, বাট আই কান কপি শিলা, আমি আলাদা শিলাকে কপি করতে পারবো না, আই কান কপি মনির ভাই। সো আমরা পিপল দিয়ে এখন উই হ্যাভ টু হ্যাভ দ্য কম্পিটিটিভ এজ থ্রু পিপল। সো পিপল আর ভেরি রেসপন্সিবল, অনেক বেশি রেসপন্সিবলি আমাদেরকে এটা বিহেভ করতে হবে সোশ্যাল মিডিয়াতে। সেই জন্য জাস্ট কেয়ারফুল উইথ ইউর ওন অ্যাকশন। কে আমাকে নিয়ে কি বললো, কি লিখলো, সেটার থেকে আমি কি লিখলাম। এখন কেউ যদি ফেসবুকে আমাকে একটা কটু কথা লেখে, অনেকে কিন্তু আজকাল আমি দেখলাম সোশ্যাল মিডিয়াটাকে অনেকে আপনাকে যারা পছন্দ করবে না, বা কোনো কারণে হয় না যে আমরা যারা একটু কাজ করেছি অনেক বছর, অনেক সময় অনেক প্রফেশনাল হার্ড ডিসিশন আমাদেরকে নিতে হয়েছে, বাট দ্যাট ওয়াজ কিন্তু প্রফেশনাল, সেটা কিন্তু আমাদের একার কারো ডিসিশন না, এটার জন্য আরো কোম্পানির এমডি আরো 3-4 জনের মিলে ডিসিশনটা নেওয়া হয়েছে। কিন্তু দেয়ার আর সাম পিপল, দে আর নট প্রফেশনাল, বিকজ তারা কিন্তু সেটা পার্সোনালি নিয়ে নেয়, ওটাকে প্রফেশনালি নেয় না। তখন অনেক সময় সোশ্যাল মিডিয়াতে আমি দেখি, ইভেন আমাকে নিয়েও 2-1 যে করেনি তা না, বা আমি অনেককেই দেখি, তারা মনে করে সোশ্যালি যদি আমি একটু লিখি সোশ্যাল মিডিয়াতে, তাহলে ইনার ইমেজটা আপনার আমি একটু হলেও ইয়ে করতে পারবো, ডিস্ট্রাক্ট করতে পারবো। বাট ট্রাস্ট মি, সে যাই লিখুক তাতে আপনার ইমেজ কিছু যায় আসে না, বাট ইউ ডোন্ট ডু এনিথিং নেগেটিভ, ইউ বি কেয়ারফুল উইথ ইউর ওন অ্যাকশন। তাহলে যিনি লিখেছেন উনি ডিফেন্ড হবেন, সবাই বলবে যে এটা কি লিখেছে। অন দ্য আদার হ্যান্ড ইউ উইল বি অ্যাপ্রিশিয়েটেড, যে না শিলা ইজ সো পেশেন্ট, এত কিছু বলার পরও সে কিন্তু এটা নিয়ে কোনো নেগেটিভ কিছু বলে নাই। সো দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ ফর আস, যে উই হ্যাভ টু রিমেইন প্রফেশনাল, উই হ্যাভ টু রিমেইন কাম অ্যান্ড কোয়াইট। আদার পার্সন কি বললো এটা নিয়ে কিন্তু আমার কোনো ইমেজ নষ্ট হবে না, এটা যিনি বলেছেন তার ইমেজটাই নষ্ট হয়। সেই জন্য আমরা বলি যে think before you write anything on social media, present yourself in social media as a professional, as in your organization. তাহলে আমরা কারণ কি আজকাল সোশ্যাল মিডিয়া দিয়েও কিন্তু আমাদের নেক্সট বেটার অপরচুনিটিটা আমরা পাই, এবং সোশ্যাল মিডিয়া কিন্তু আমার নেক্সট বেটার অপরচুনিটিতে অবশ্যই, আমি এরকম অনেক এক্সাম্পল জানি যখন আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে জাস্ট ছবির কারণে, ফটোর কারণে তাদেরকে কোম্পানিরা নেয় নাই। বিকজ এরকম একবার বলছিল একটা কোম্পানি যে আমার এখানে এত সিনিয়র পজিশনের একজন লোক আসবেন, উনি যে ধরনের ছবি দিয়েছেন ফেসবুকে, আমরা তো এটা এক্সপেক্ট করি না ওনার কাছ থেকে, তো তারা ওনাকে নেন নাই। তো এরকম অনেক কিছু আছে, বলতে গেলে আসলে সারা রাতই চলে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ, আমি অনেকক্ষণ সময় নিলাম। আরেকটা ব্যাপার যে আমরা যেটা বলছিলাম, প্লেজেন্ট পার্সোনালিটি, তারপরে হচ্ছে আপনার গ্রুমিং, সবকিছুর ইয়েতে কিন্তু স্ট্রেস রিলিজ করবার টেকনিক আমাদেরকে জানতে হবে। আমরা যদি স্ট্রেসটা রিলিজ করতে পারি তাহলেই আমরা নিজেদেরকে অনেক নাইসলি প্রেজেন্ট করতে পারবো, অনেক চেয়ারফুলি প্রেজেন্ট করতে পারবো, অনেক প্রফেশনালি প্রেজেন্ট করতে পারবো। সো
আমি মনে করি যে আমাদের প্রতিদিন প্রতিজনেরই কিছুটা টাইম এই স্ট্রেস রিলিজিং টেকনিক ইউজ করা উচিত। সেটার জন্য আমরা যোগা করতে পারি, সেটার জন্য আমরা শিলার মতো ভর্তা বানাতে পারি, রান্না করতে পারি, মনি ভাইয়ের মতো ফিশিং করতে পারি, গার্ডেনিং করতে পারি, গান করতে পারি, যেটাতে আমাদের আমি আপনি মনির ভাই এটা নিয়ে আরো ডিটেইলে একটা প্রোগ্রাম করবো আপু, বুঝছেন? আচ্ছা, আমরা আচ্ছা, খুব শীঘ্রই হ্যাঁ রান্না বান্না ইয়োগা সব নিয়ে হ্যাঁ। আর পুরো গ্রুমিং নিয়ে আমরা ডিটেইলে একটা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের দেশ এত সুন্দর, প্রত্যেক সিজনে এত সুন্দর সুন্দর জিনিস আছে, আমরা সেখান থেকেও কিন্তু অনেক স্ট্রেস রিলিজিং টেকনিক্স পাই না? আমরা কাশফুল দেখতে যাই, আমরা ধান ক্ষেতও দেখতে যেতে পারি, কোনো অসুবিধা নেই। ঢাকা শহরের দূরেই এত সুন্দর হেমন্তের ধান ক্ষেত, মনটা গেলেই ভালো হয়ে যায়। তো সেই জন্য আমি বলি যে এই জিনিসগুলো যদি আমরা প্র্যাকটিস করি, আমরা অবশ্যই নিজেদেরকে ভেরি নাইসলি প্রেজেন্ট করতে পারবো কর্পোরেট ওয়ার্ল্ডে, এন্ড আমাদের নিজেদের ইমেজটাকে প্রোটেক্ট করতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু। আমার মনে হয় আমি টাইমের মধ্যেই আছি। থ্যাংক ইউ।